নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম নারী। বেশি দূরে নয়, হয়তো গড়িয়া বা টালিগঞ্জ বা দমদমে কারুর বাড়িতে গেছি। সেখানে এখনো কিছু ফাঁকা জায়গা আছে, গাছপালা আছে, একটা দুটো পুকুর আছে। সেরকম জায়গায় যদি হঠাৎ খুব জোরে বৃষ্টি নামে, আমি জানালার কাছে কিংবা ঢাকা বারান্দায় গিয়ে দাঁড়াই। চোখ ভরে দেখি হাওয়ার ধাক্কায় গাছগুলোর এলোমেলো নাচ, আর ঘাস ভরা মাঠের ওপর অবিশ্রান্ত বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে শুনতে আমার মন খারাপ হয়ে যায়। আমার দীর্ঘশ্বাস পড়ে। মনে পড়ে যায় অনেক আগেকার এইরকম একটা বর্ষার দিনের কথা। প্রকৃতির নিয়মে প্রত্যেক বছরই তো বর্ষা আসে। জীবনের যতগুলি বছর আমরা কাটিয়ে যাচ্ছি ততগুলি বর্ষা ঋতু দেখে যাচ্ছি। বৃষ্টির মধ্যে কত রকম মনে রাখবার মতোই ঘটনা তো ঘটে, কিন্তু আমার শুধু বিশেষ একটা বর্ষার কথাই মনে গেঁথে আছে। কত বয়স হবে তখন আমার? 18 কিংবা 19। ভানু কাকাদের একটা বাড়ি ছিল গালুডিতে। প্রত্যেক বছরই পুজোর সময় ভানু কাকা আমাদের নিয়ে যেতে চাইতেন সেখানে। কি কারণে যেন আমাদের যাওয়া হতো না। ভানু কাকার সঙ্গে আমরা কোনো দিনই গালুডি যাইনি। একবারই মাত্র গেছি গালুডিতে, তাও পুজোর সময় নয়। কেন যে গ্রীষ্মকালে ওই গরমের জায়গায় যাওয়া ঠিক হয়েছিল তাও এখন মনে নেই। ভানু কাকা আমাদের চাবি দিয়েছিলেন আর মালির নামে একটা চিঠি, কিন্তু শেষ মুহূর্তে বাবা যেতে পারলেন না। বাবার অফিসের গোডাউনে আগুন লেগে গিয়েছিল হঠাৎ। তখন তার কলকাতা ছেড়ে যাওয়া চলে না। আমাদের টিকিট কাটা পর্যন্ত হয়ে গিয়েছিল। তাই ঠিক হলো মাকে নিয়ে আমরা ভাই বোনেরা চলে যাব। বাবা কয়েকদিন পরে আসবেন। ট্রেন ছাড়ার মুহূর্তে আমি হয়ে গিয়েছিলাম হেড অব দ্য ফ্যামিলি। মা ও ছোট ভাই বোনেদের দায়িত্ব আমার উপর। গালুরিতে ভানু কাকাদের বাড়িটা ছিল বেশ ফাঁকা জায়গায়, স্টেশন থেকে অনেকটা দূরে। ছোট দোতলা বাড়ি, সামনে পিছনে বাগান, পাঁচিলের ওপাশে ঢেউ খেলানো প্রান্তর। ওসব জায়গায় গ্রীষ্মকালে কেউ বেড়াতে যায় না। অনেক বাড়ি তালা বন্ধ ছিল। সারাদিন কাজ তো কিছুই নেই, বাগানে খানিকটা খেলাধুলো আর নানা রকম খাওয়ার চিন্তা। দুপুরে অসহ্য গরম বাতাস, বাইরে বেরুবার উপায় নেই। শত গরমে ঘুমও আসে না। রাস্তায় পোস্টম্যানের সাইকেলের কিরিং কিরিং শব্দ শুনলেই মনে হতো আজ কি চিঠি আসবে। কিন্তু প্রত্যেক দিন কে চিঠি লিখবে আমাদের? বাবার কাছ থেকে একখানা চিঠি এসেছিল, তার আসতে আরো কয়েকদিন দেরি আছে। বালক থেকে সাবালক পদে উত্তীর্ণ হয়েছিলাম বলে আমার সবসময় নতুন কিছু একটা করতে ইচ্ছে করত। কিন্তু গালুডির মতন একটা নির্জন জায়গায় কি বা করার থাকতে পারে? মাঝে মাঝে ট্রেনে চেপে চলে যেতুম ঝাড়গ্রাম কিংবা ঘাটশিলা কিছু কেনাকাটি করবার জন্যে। কেনাকাটি আসল উদ্দেশ্য নয়। গালুডিতে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, কিন্তু এই যে আমি যখন ইচ্ছে একা একা ট্রেনে ভ্রমণ করতে পারি, সেটাই ছিল একটা উত্তেজনা ব্যাপার। ওই রকম বয়সে বেশিরভাগ ছেলেই লাজুক হয়। আমি অচেনা লোকজনের সঙ্গে ভাব জমাতে পারতুম না কিছুতেই। গালুডির তুলনায় ঝাড়গ্রামে লোকজন অনেকটা বেশি। সেখানে গিয়ে ঘুরে বেড়াতাম রাস্তায় রাস্তায়, কিন্তু কারোর সঙ্গে আলাপ হয়নি। ঘাটশিলাতে একদিন গিয়ে দেখি সুবর্ণরেখার ধারে একদল ছেলে মেয়ে পিকনিক করতে এসেছে ওই গরমের মধ্যে। তারা অনেকেই আমার বয়সী। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দেখছিলুম ওদের। ওরা খেলছে, হাসাহাসি করছে, নিজেরাই রান্না করছে উনুন ধরিয়ে। বারবার ইচ্ছে করছিল ওদের দলে মিশে যায়, কিন্তু ওরা আমায় ডাকেনি। ডাকলেও বোধহয় আমি লজ্জায় ওদের সঙ্গে যোগ দিতে পারতুম না। নিজেকে দারুণ একা মনে হতো। গালুডিতে আমাদের বাড়ির কাছাকাছি 2-3খানা বাড়ি এক্কেবারে ফাঁকা। সেজন্য আমাদের খুব ডাকাতের ভয় ছিল।
সন্ধ্যের পর দরজা জানালা বন্ধ করে বসে থাকতুম ভেতরে। সেজন্যই সন্ধেগুলো আরো অসহ্য বোধ হতো। আমাদের বাড়ির কেয়ারটেকারটি যেমন বুড়ো আর তেমন রোগা। আমরা নাম দিয়েছিলাম লটপট সিং। ডাকাত কেন, সামান্য একটা চোর এলেও বোধহয় ওর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যেত না। একদিন বিকেলবেলা আমরা বাইরের বাগানে বসে চা খাচ্ছি, এমন সময় দেখলুম আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছে দুজন মহিলা আর একটি বাচ্চা ছেলে। মা জিজ্ঞেস করলেন, ওরা কারা? আমি ওদের চিনি না, আগে কখনো দেখিনি। ওরা গেটের কাছে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো কিছুক্ষণ, তারপর গেট ঠেলে ভেতরে ঢুকলো। আমরা চায়ের কাপ নামিয়ে রেখে তাকিয়ে রইলুম। এ পর্যন্ত গালুডিতে আর কেউ আমাদের বাড়ির গেট দিয়ে ঢোকেনি। আজও আমি সেই দৃশ্যটি স্পষ্ট দেখতে পাই। একেবারে সামনে রয়েছে রত্নাদি, নীল শাড়ি পরা, বেশ লম্বা চেহারা, পিঠের ওপর চুল খোলা। তার পাশে লাফাতে লাফাতে আসছে পিকলু, তার বয়স 7 বছর। কালো হাফ প্যান্ট আর হলদে গেঞ্জি পরেছে সে। তাদের পেছনে একটু ব্যবধান রেখে আস্তে আস্তে হেঁটে আসছে এলা, যেন তার ভেতরে আসবার ইচ্ছে ছিল না। এলা পরে আসছে একটা হরিণ রঙা শাড়ি। সমস্ত দৃশ্যটা আমার স্মৃতিতে যেন একটা বাঁধানো ছবি। যদিও তখন আমি তাদের নাম জানতুম না। প্রথম মহিলাটি একেবারে কাছে এসে হাসি মুখে মাকে বললেন, মাসিমা, আমায় চিনতে পারছেন? আমি রত্না। মা তখনও চিনতে পারেননি। কৌতূহলের সঙ্গে একটু একটু হাসি মিশিয়ে চেয়ে রইলেন। মহিলাটি মাকে প্রণাম করে বললেন, সেই যে গড়পাড়ে আমরা। মা সঙ্গে সঙ্গে বললেন, ও তুমি রত্না, সত্যি চিনতে পারিনি গো, প্রথমটায়। এসো এসো। একটুক্ষণ কথাবার্তাতেই সব বোঝা গেল। আমরা একসময় গড়পাড়ে একটা বাড়িতে ভাড়া থাকতুম। সে প্রায় 10-12 বছর আগেকার কথা। আমারই সে বাড়িটার কথা ভালো করে মনে নেই। আমার ছোট বোন তখন জন্মায়নি। রত্নাদিরা থাকতেন পাশের ফ্ল্যাটে। আমাদের থাকার সময়ই রত্নাদি নতুন বউ হয়ে এসেছিলেন সেখানে। সেটুকুই আমার মনে আছে যে বিয়ের কোনো উৎসব হয়নি, খাওয়া দাওয়াও হয়নি, তবু সে বাড়িতে একজন নতুন বউ এসেছিল। বাড়িতে এবং পাড়াতে সেটা ছিল একটা আলোচ্য বিষয়। আমারও শিশু মনে একটা খটকা লেগেছিল। শৈলেন্দা রত্নাদি এক অফিসে চাকরি করতেন। একদিন সন্ধেবেলা রেজিস্ট্রি বিয়ে সেরে ওরা একসঙ্গে গড়পাড়ের বাড়িতে চলে আসেন। আমার মায়ের সঙ্গে রত্নাদের বেশ ভাব হয়ে গিয়েছিল। রত্নাদিদের নতুন সংসার সাজিয়ে দিতে মা সাহায্য করেছিলেন কিছু কিছু। রত্নাদি সেই সব কথাই বলতে লাগলেন উচ্ছ্বসিতভাবে। রত্নাদির বিয়ের পর আমরা ওই গড়পাড়ের বাড়িতে ছিল মাত্র 1 বছর। তারপর উঠে যাই ভবানীপুরে। রত্নাদিরাও এখন ওই বাড়িতে থাকেন না। রত্নাদি এলার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, মাসিমা, এ আমার ছোট বোন। আপনি 2-1 বার দেখেছেন ওকে, অবশ্য ও তখন খুব ছোটই ছিল। মা বললেন, হ্যাঁ, একটু একটু মনে পড়ছে, খুব দুরন্ত ছিল, এখন দেখছি খুব শান্ত। এলা শুধু শান্ত নয়, প্রায় নির্বাক বলা যায়। একবার শুধু সে মায়ের কোনো একটা প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছিল। সেটা না শুনলে ওকে বোবা মনে হতেও পারত। একটু লম্বাটে মতন মুখ এলার, শ্যামলা রং, চোখ দুটি খুব টানা টানা, কালো আর গভীর। চোখ তুলে সে মাঝে মাঝে মুখের দিকে তাকায়, চেয়েই থাকে, কোনো কথা বলে না। মা রত্নাদিকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই গরমে এখানে বেড়াতে এসেছ? আমাদের তো পুজোর সময় আসার কথা ছিল, তখন হয়ে উঠল না, সেই জন্যই তো। তাও তো উনি আসতে পারলেন না। রত্নাদি একটুক্ষণ মাটির দিকে চেয়ে রইলেন, তারপর মুখ তুলে বললেন, মাসিমা, শৈলেন খুব অসুস্থ, আর কদিন বাঁচিয়ে রাখতে পারবো তা জানি না। আমি বিষম চমকে উঠেছিলাম। কি শান্তভাবে কথাটা বলেছিলেন রত্নাদি। গলার আওয়াজে কোনো রকম দুঃখ বা উচ্ছ্বাস নেই, যেন জীবনের অনেক ঘটনার মতন এটাও একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো মানেই নেই। আমরা যে পরিবেশে মানুষ, সেখানে কোনো স্ত্রীকে প্রকাশ্যে
তার স্বামীর নাম উচ্চারণ করতে শুনতুম না সেই সময়ে, কিন্তু রত্নাদি এমনভাবে শৈলেন কথাটা উচ্চারণ করলেন যেন সেটা তার কোনো ঘনিষ্ঠ বন্ধুর নাম। রত্নাদির ওই কথা শুনে এলা এক দৃষ্টিতে তার দিদির দিকে তাকিয়েছিল, কোনো কথা বলেনি। পিকলু তখন একটু দূরে আমার ছোট বোনের সঙ্গে খেলা শুরু করেছে। শৈলেন্দার যে ঠিক কি অসুখ তা বুঝলুম না, তবে শুনলুম যে উনি শুকনো জায়গায় এলে ভালো থাকেন। রত্নাদি অফিস থেকে ছুটি নিয়ে এখানে একটা বাড়ি ভাড়া নিয়ে আছেন। পুরো গ্রীষ্মের 3 মাস এখানে কাটিয়ে যাবেন। ওরা এসেছেন 1.5 মাস আগে। মা রত্নাদিদের চা খাওয়ালেন। তারপর ওরা যখন বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তখন মা আমাকে বললেন, ওদের একটু এগিয়ে দিয়ে আয় তো নীলু। রত্নাদি হেসে বললেন, আমাদের এগিয়ে দিতে হবে না, এতদিনে আমাদের সব চেনা হয়ে গেছে। তারপরেই মন বদলে আবার বললেন, আচ্ছা এসো নীলু, আমাদের বাড়িটাও চিনে যাবে, মাসিমাকে নিয়ে আসবে একদিন। বিকেল শেষ হয়ে এসেছে। পশ্চিম দিগন্ত যেখানে আকাশ মিশেছে সেদিকটা লাল লাল। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। সারা পথ রত্নাদি আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলেন। এলা তখনও কোনো কথা বলল না, মনে হয় যেন আমাদের কথা শুনছেও না। মেয়েটা লাজুক না অহংকারী। রত্নাদিদের বাড়িটা বেশ দূরে, একটা বড় মাঠ পেরিয়ে খুব ফাঁকা জায়গায়। স্টেশন থেকে যত দূরে হয় ততই বাড়ি ভাড়া কমে যায়। সেদিন আর রত্নাদিদের বাড়ির মধ্যে যায়নি, রত্নাদিও ডাকেননি। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এসেছিল। রত্নাদি বলেছিলেন, মাঝে মাঝে চলে এসো নীলু, আমরা প্রায় সব সময়ই বাড়িতে থাকি। আর হ্যাঁ শোনো, ভালো কথা মনে পড়েছে, তুমি কি ট্রেনে চেপে ঝাড়গ্রাম যেতে পারবে? আমি বললুম, আমি তো প্রায়ই যাই। একটা ওষুধ আনতে হবে, এখানে পাওয়া যাচ্ছে না, তুমি এনে দিতে পারবে? আমি তৎক্ষণাৎ বানিয়ে বললুম, আমি তো কালকেই ঝাড়গ্রামে যাব বাজার করে আনতে। তাহলে তো ভালোই হলো। সেদিন ওখান থেকে ফেরার পথে আমি বেশ ভয় পেয়েছিলুম, মনে আছে। অথচ ভয় পাওয়ারও কোনো কারণ ছিল না। আমি তেমন একটা ভীতুও নই। এবড়ো খেবড়ো পাথর ছড়ানো বড় মাঠ পেরিয়ে হঠাৎ সাংঘাতিক ঝড় উঠেছিল। চতুর্দিক শোঁ শোঁ শব্দে কেঁপে উঠল। ঘূর্ণিপাক খেয়ে উড়তে লাগলো ধুলো। কোনো দিকে কিছুই দেখা যায় না। আমার মনে হলো এখন ছুটতে গেলেই আমি দিক ভুল করব। মাঠের মধ্যে ঝড় দেখে ভয় পাওয়ার ছেলে আমি নই, কিন্তু তার একটু আগেই রত্নাদিদের বাড়ির গেট পেরোবার একটু পরেই আমার মনে হয়েছিল আমার জীবনে এবারে একটা পরিবর্তন আসছে। আমি সাবালকদের জগতে প্রবেশ করেছি। এবার শিগগিরই এমন কিছু ঘটবে যার ফলে বদলে যাবে আমার বাকি জীবনের গতি। এই কথা ভাবতে ভাবতে খানিক দূর আসার পরই অকস্মাৎ ওরকম ঝড় ওঠায় আমি বেশ ঘাবড়ে গিয়েছিলুম। এ যে অন্ধ ঝড়, যার মধ্যে কোনো দিক বোঝাও যায় না। এই কি তাহলে আমার ভবিষ্যৎ জীবনের প্রতীক? যাই হোক, সেই সন্ধেবেলা ঠিকঠাকই বাড়ি পৌঁছেছিলুম। রত্নাদি যদি ঝাড়গ্রাম থেকে আমাকে ওষুধ আনবার কথা না বলতেন, তাহলে হয়তো পরের দিনই আমার ও বাড়িতে যাওয়া আর হতো না। যদিও আমার তৃষিত মন চাইছিল মানুষের সঙ্গ, কিন্তু রত্নাদিদের বাড়িতে যাব কি যাব না তা ভেবে ভেবে মন ঠিক করতে আমার 2-3 দিন লেগে যেত। ওষুধ নিয়ে পৌঁছাবার পর সেদিন দেখলুম শৈলেন্দাকে। শৈশবের অস্পষ্ট স্মৃতিতে শৈলেন্দাকে মনে হচ্ছিল একজন শক্ত সমর্থ পুরুষ হিসাবে। এখন দেখলুম বিছানার সঙ্গে একেবারে লেগে যাওয়া একজন কঙ্কালসার মানুষ। একটানা 2-3 মিনিট কথা বলতে তিনি পারেন না, তারপরে দারুণ হাঁপিয়ে ওঠেন। তবু আমি বিস্মিত হয়ে পড়ি অন্য কারণে। শৈলেন্দা একবারও তার অসুখের কথা বললেন না। মুখে ব্যথা বেদনার কোনো চিহ্নও নেই। অত হাঁপানির মধ্যেও একটু সুযোগ পেলেই ঠাট্টাই আর কি করেন, নিজেও হেসে ওঠেন। এরা অন্য ধরনের মানুষ। রত্নাদি আমার পরিচয় দেওয়ার পর শৈলেন্দা বললেন, ও হ্যাঁ, মনে আছে, তোমার বাবা তো ভীষণ ব্যস্ত মানুষ, সেই সকালে বেরুতেন আর ফিরতেন অনেক রাতে।
আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, দাদা, আপনি আপনার ছেলেদের কারুকে রাস্তায় দেখলে চিনতে পারবেন? সেদিন রত্নাদি আমায় বলেছিলেন, নীলু, তুমি কি রোজ বাজার যাও? তাহলে আমাদের কিছু আলু আর পেঁয়াজ এনে দেবে। অনেকটা দূর তো, তাই আমরা রোজ বাজারে যাই না, অবশ্য তোমার যদি অসুবিধে না হয়। কয়েকদিন পরে বোঝা গেল আমি যে শুধু আমাদেরই বাড়ির হেড অব দ্য ফ্যামিলি তাই নয়, রত্নাদিরাও অনেক ব্যাপারে আমার উপরে নির্ভর করেন। 19 বছর বয়সে দুটি সংসারের দায়িত্ব আমার ওপর। সকাল বিকেল দুবেলায় আমাকে রত্নাদিদের বাড়িতে যেতে হয়। আমাদের বাড়ির কেয়ারটেকারের একটি সাইকেল ছিল, আমি ব্যবহার করতে লাগলুম সেটা, ফলে অনেক সুবিধেই হয়ে গেল। অনেক গল্প উপন্যাসে দেখা যায় মধুপুর বা শিমুলতলার মতন জায়গায় বেড়াতে গেলে উঠতি বয়সে ছেলে মেয়েদের মধ্যে একটা প্রেমের ব্যাপার হয়ে যায়। সেটা খানিকটা মধুর বিরহে শেষ হয়। কিন্তু এলার সঙ্গে আমার প্রেম হয়নি। এলা প্রায় আমারই বয়সী, কলেজে সে আমার চেয়ে 1 ইয়ার নিচে পড়ে। আমাদের মধ্যে প্রেম না হোক, বেশ একটা বন্ধুত্ব হওয়া তো স্বাভাবিকই ছিল। আমার দিক থেকে ইচ্ছেও ছিল যথেষ্ট, তবু সেরকম কিছু হয়ে উঠল না। এলা সত্যিই বড় কম কথা বলে। ওদের বাড়িতে যখনই যেতুম দেখতুম সে কোনো বই নিয়ে বসে আছে। রান্নাঘরে তাকে রান্না করতে, কুয়ো থেকে জল তুলতেও তাকে দেখেছি, কিন্তু তার বই হাতে নিয়ে বসে থাকা ছবিটাই বেশি মনে পড়ে। এলা যে আমার সঙ্গে একেবারে কথা বলতো না তা কিন্তু নয়। চা খাবেন বা আমাদের বাড়িতে খবরের কাগজ আসে, এই ধরনের মামুলি কথা সে বলতো ঠিকই, কিন্তু তার মনটাকে সে যেন রেখেছিল একটা খড়ির গণ্ডি দিয়ে ঘিরে, যার মধ্যে সে কারুকে প্রবেশ করতে দেবে না। অনেক সময় কোনো কথা না বলে সে শুধু আমার চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকতো। সেটাই আমার অদ্ভুত লাগতো। মেয়েরা সাধারণত পুরুষদের চোখের দিকে স্পষ্টভাবে তাকায় না। পরের শনিবার কলকাতা থেকে এসে উপস্থিত হলো অজিতদা আর সুকমলদা। এদের মধ্যে অজিতদা হলো রত্নাদির ছোট ভাই, আর সুকমলদা তার বন্ধু। শৈলেন্দার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। রত্নাদির বাড়ির লোকেরাই মাঝে মাঝে ওদের দেখাশোনা করতে আসে, 15 দিন অন্তর একবার। শনিবার বিকেলে এসে সোমবার চলে যায়। যদিও ওরা আসে অসুস্থ শৈলেন্দার খোঁজ খবর নিতে, কিন্তু ওদের ব্যবহারের মধ্যে একটা বাইরে বেড়াতে আসার মেজাজ থাকে। বাড়িটা হই হুল্লাই সরগরম হয়ে ওঠে। বাগানে মুরগি কাটা হয়। সন্ধ্যের পর সুকোমলদার ব্যাগ থেকে বেরিয়ে পড়ে রামের বোতল। এমনকি শৈলেন্দাকেও সেই রাম খাওয়ানোর চেষ্টা হয়েছিল। 2 চুমুক দিয়েই শৈলেন্দা দারুণ কাশতে শুরু করেছিলেন। সুকোমলদা সদ্য ডাক্তারি পাশ করে হাউস সার্জন হয়েছে তখন। এই ধ্যাৎধারে গোবিন্দপুরে এসে তার চালচলন বিধান রায়ের মতন। শৈলেন্দার বুক পিঠ পরীক্ষা করে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে, শুনুন জামাইবাবু, আমি যা বলছি তা যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে 2 সপ্তাহের মধ্যে আপনাকে খাড়া করে দেব। শৈলেন্দা হেসে বলেছিলেন, ওরে, অনেক টাকা খরচ করে অনেক বড় ডাক্তার দেখিয়েছি, আমি কি ছেলে মানুষ যে আমাকে মিথ্যে স্তোক বাক্য দিয়ে ভোলাবি? এখানে এসেছিস, একটু আনন্দ ফুর্তি কর, কাল তোরা সবাই মিলে চিকগড় ঘুরে আয় না। প্রথম দিন গালুডিতে পৌঁছাবার 1 ঘন্টা বাদেই আমি দেখেছিলুম সুকোমলদা এলাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে। আমি না হয় খুব লাজুক, কিন্তু সুকোমলদা তো গল্পের বাইরে চরিত্রের মতন। স্বাস্থ্য ভালো, ডাক্তারি পাশ করেছে, পরিপূর্ণ সার্থক একজন যুবক। সে এলার মতন একজন যুবতী মেয়েকে দেখলে প্রেম না হোক একটু ফষ্টি নষ্টি তো করতে চাইবেই। আমার সামনেই সুকোমলদা এলার পিঠে একটা চাপড় মেরে বলল, এই মেয়েটা এত লাজুক কেন, কথাই বলে না। সেদিন আমিও বাড়িতে বেশিক্ষণ থাকিনি। পরের দিনও সকালেও বাড়িতে যাইনি অন্য দিনের মতন। বাজার টাজার করবার জন্য আর তো আমার প্রয়োজন হবে না, 2 জন শক্ত সমর্থ পুরুষ মানুষই তো এসে গেছে। বিকেলবেলা অজিতদা সুকোমলদা পিগলু আর এলাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির। মার সঙ্গে অনেকক্ষণ গল্প করল। তারপর সুকোমলদা আমাকে বলল, নীলু, তুমি আমাদের সঙ্গে চলো, আমরা একটু বেরাবো।
কথা ঠিক। সুকোমলদা কখনো আমার সঙ্গে একটুও খারাপ ব্যবহার করেনি। আমাকে সে প্রতিযোগী হিসাবে ভাবেনি মোটেই। সে কথা সে ভাববেই বা কেন? আমি তো এলার প্রেমিক ছিলাম না, এমনকি বন্ধুও হতে পারিনি। ফাঁকা রাস্তা দিয়ে বেরোবার সময় সুকোমলদা এলার কাঁধ জড়িয়ে ধরত। আমাকে ধর্তব্যের মধ্যে গণ্যই করতো না। বোধহয় আমাকে মনে করত ছেলে মানুষ। এলা কিন্তু সুকোমলদাকে দেখে গদগদ হয়ে যায়নি। স্বভাব সে পাল্টায়নি। সুকোমলদার মতন একজন আকর্ষণীয় ও উৎসাহী যুবককে দেখেও প্রগলভা হয়ে ওঠেনি সে। সুকোমলদা তার কাঁধ জড়িয়ে ধরলে সে আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। রেগে চেঁচামেচিও করেনি, আবার প্রশ্রয়ও দেয়নি। গালুডিতে আমাদের থাকার কথা ছিল 20-21 দিন। আমার ছোট ভাই বোনেরা 10-12 দিনের মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওই বয়সে প্রকৃতি বেশ ভালো লাগে না। বন্ধু টন্ধুর অভাবেই ওরা চঞ্চল হয়ে পড়েছিল। রোজই বায়না ধরত, মা আর ভালো লাগছে না, এবার ফিরে চলো। মা বলতেন, এত খরচপত্তর করে আসা, এর মধ্যে ফিরে যাবি কিরে? দাঁড়া, আগে তোর বাবা আসুক, এখানকার জলটা খুব ভালো। বাবা আসবেন আসবেন করেও আসতে পারছিলেন না। চিঠিতে জানিয়েছিলেন, থাকো আরো কয়েকটা দিন, থেকে যাও। এক পক্ষ কাল ঘুরে যাবার পর অজিতদা সুকোমলদা আবার এলো কলকাতা থেকে। এবারের সঙ্গে আর একজন বন্ধু, তার নাম সৌমিত্র। সে খুব ভালো গান করে। শনিবার সন্ধেবেলা বসলো গানের আসর। পরের রবিবার পূর্ণিমা। ঠিক হলো সেদিন বাগানে চাঁদের আলোয় পিকনিক হবে। সুকোমলদা আমাকে বলল, নীলু, তুমি বাড়িতে বলে আসবে, কাল রাতে তোমার ফেরা হবে, বেশি রাত হয়ে যাবে, তুমি এখানেই শুয়ে থাকবে, কিংবা আমরা সারা রাতই জাগতে পারি। মা অবশ্য আমার বাইরে রাত কাটানোর প্রস্তাবে রাজি হয়নি। অন্যান্য কারণ ছাড়াও ডাকাতির ভয় আছে। আমাদের বাড়িতে আর কোনো পুরুষ মানুষ তো নেই। মা বলেছিলেন 11টার মধ্যে ফিরে আসিস। রত্নাদিও রাতের বেলা বাগানে পিকনিক করার ব্যাপারটা ভালোভাবে গ্রহণ করেননি। সন্ধ্যের দিকে তিনি বলেছিলেন, অজিত, তোরা বরং সমস্ত জিনিসপত্র নিয়ে পাহাড়ের দিকে চলে যা না। জানিস তো তোর জামাইবাবু এসব হইচই কত ভালোবাসতো। এখন নিজে জয়েন করতে পারে না, ঘরে শুয়ে শুয়ে সব আওয়াজ শুনবে, ওর খুব খারাপ লাগবে রে। এ কথা শুনে সুকোমলদা সহাস্যে বলেছিল, তুমি বলছো কি মেজদি? এই ব্যাপারটা আমরা ভাবিনি। জামাইবাবুর অসুখটা তো বেশিরভাগই সাইকোলজিক্যাল। আজ ওকেও আমরা পিকনিকে নিয়ে আসবো, বাগানে খাটে শুয়ে থাকবে। শৈলেন্দা সব শুনে খুব উৎসাহ দেখিয়ে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আজ আমি বেশ ভালো আছি। কতদিন খোলা আকাশের নিচে শুয়ে চাঁদের আলো দেখিনি। আমি যাব। কেন যেন সেই পিকনিকে আমি খুব আনন্দ পাইনি। শৈলেন্দা বারবার কাশছিলেন। সুকোমলদা সৌমিত্রদা রামের বোতল আর গান নিয়ে নিজেদের মধ্যে মশগুল হয়ে রইল। একবার তারা এলাকে খুব পিড়াপিড়ি করতে লাগলো গান গাইবার জন্য। এলা কিছুতেই গান গাইবে না। ওরা এলার হাত ধরে জোর করে টেনে এনে বসিয়ে দিল ঘাসের ওপর। এলা মুখ গুজে বসে রইল। তবু আমার মনে হলো কয়েকজন অত্যাচারী পুরুষ এলাকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি কি করব? আমি তো এলার প্রেমিকও নই, আর বন্ধুও নই। রাত 10:30টার সময় আমি উঠে পড়লুম। অন্য কারোর কাছে বিদায় নেওয়ার কোনো দরকারই নেই। আমি শুধু রত্নাদিকে বললুম, আমি যাচ্ছি রত্নাদি, মা চিন্তা করবেন। রত্নাদি একটু আপত্তি করলেন না, মাথা নেড়ে বললেন, যাও। তোমার কাছে টর্চ আছে তো নীলু? গেটের কাছে এসে দেখি সেখানে এলা দাঁড়িয়ে আছে। কাঁদছিল কি কি জানি, আমি তার চোখ দেখিনি। জায়গাটা বেশ অন্ধকার, কোনো মেয়ের মুখের উপর টর্চও ফেলা যায় না। আমাকে দারুণ চমকে দিয়ে এলা বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। আমি শুকনো গলায় বললুম, আমার আমার সঙ্গে? হ্যাঁ, বলো। আমার মুখের দিকে বড় বড় চোখ দুটি মেলে এলা চুপ করে রইল। অন্ধকারের মধ্যেও যেন আমি দেখতে পেলুম তার কালো চোখের গভীরতা। এইরকম ভাবে পল অনুপল খরচ হতে হতে কত সময় কেটে গেল কে জানে। একসময় অজিতদা এলো, এলা,
তোমাকে সুকোমল ডাকছে। এই বলে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমরা দুজনেই মুখ ঘোরালুম সেদিকে। অজিতদা নিরীহ, ভালো মানুষ ধরনের। তার বন্ধুরা কিসে খুশি হয় তাই দেখার জন্যই সব সময় সত্রন্ত। এলা আমাকে বলল, আজ থাক, তুমি কাল আসবে? কাল সকালে ওরা চলে গেলে তারপর বলবো, ঠিক এসো কিন্তু। সে রাতে কি আমি ঘুমোতে পেরেছিলুম? শুধু বিছানায় শুয়ে ছটফট করেছি। চোখের সামনে শুধু ভেসে উঠেছে গেটের কাছে সেই দৃশ্যটা। এলা কি ওখানে আমারই অপেক্ষায় দাঁড়িয়েছিল? এতদিন বাদে সে একসঙ্গে অতগুলো কথা বলেছিল। যেন সেই মুহূর্তে সে খড়ির গণ্ডিটা মুছে দিয়ে কাছে ডেকেছিল আমাকে। আসলে রাত্রিরে বিছানায় শুলে সকলে কোনো এক সময় ঠিক ঘুমিয়ে পড়ে। আমার যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা বেজে গেছে। মা আমায় ডেকে তুলে বললেন, এই চা খাবি না? আজ আর বাজারে যেতে হবে না, ওঠ। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। বছরের প্রথম বৃষ্টি। বাইরের দিকে তাকালে আরামের আমেজ লাগে। অন্যান্য দিন সকাল 9টার মধ্যেই চচ্চড়ে রোদে একেবারে ঝলসে যেত চারিদিক। আজ সজল স্নিগ্ধ রঙে ছেয়ে আছে। গাছগুলো আর রুক্ষ মাটি হ্যাংলার মতো চোঁ চোঁ করে টেনে নিচ্ছে বৃষ্টির পানীয়। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি বটে, কিন্তু আমার বুকের মধ্যে সবসময় বেজে চলেছে একটা দামামা। এলা আমাকে কিছু বলবে? এলা আমাকে কি কিছু বলবে? কি বলবে এলা? এমন কোনো কথা যা অজিতদার সামনে বলা যায় না? অন্ধকারে গেটের সামনে দাঁড়িয়েছিল আমারই অপেক্ষায়। আমি কি এতখানি যোগ্য? এর আগে তো সে একবারও অন্তরঙ্গ সুরে কথা বলেনি আমার সঙ্গে। মাঝে মাঝে শুধু স্থিরভাবে তাকিয়ে থেকেছে। আমি কি ওর চোখের ভাষা বুঝতে পারিনি? বৃষ্টি থামল 9:30টার পর। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়া যায়। মনটা যদিও ছুটে যেতে চাইছে, কিন্তু আরো একটুক্ষণ অপেক্ষা করাই ঠিক করলুম। 10টার পর অজিত দ্বারা বেরিয়ে ট্রেন ধরতে যাবে। এখন গোছগাছ চলছে। এ সময় গিয়ে পড়লে কোনো কথাই হবে না। তাছাড়া সুকোমলদা হয়তো আমাকে স্টেশন পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইবে। আগের বার তাই করেছিল। থাক, আর একটু দেরি করে যাওয়াই ভালো। অজিত দ্বারা বেরিয়ে পড়ুক বাড়ি থেকে। এলাও সেই কথাই বলেছিল ওরা চলে গেলে। আমাদের বাড়ির কাছ দিয়েই ট্রেন লাইন গেছে। কখন কোন ট্রেন যায় আসে আমরা আওয়াজ শুনতে পাই। কলকাতার ট্রেনের জন্য কান খাড়া করে রইলুম। তার মধ্যে আবার বৃষ্টি এলো কেঁপে। এবারে আর বড় বড় ফোঁটা নয়, এখন বেশ জোরে বাতাস বইছে। তার সঙ্গে ঢেউয়ের মতন আসছে বৃষ্টি। এরই মধ্যে ঝমঝমিয়ে চলে এলো কলকাতার ট্রেন। বাড়িতে ছাতা বা রেনকোট নেই, কিন্তু একদিন বৃষ্টিতে ভিজলে কিছু আসে যায় না। জামাটা গায়ে চড়িয়ে বললুম, মা আমি একটু বেরোচ্ছি। মা বললেন, এই বৃষ্টির মধ্যে কোথায় যাবি? বললুম যে আজ বাজারে যাওয়ার দরকার নেই, ডিমের ঝোল করে দেব। একটু রত্নাদিদের বাড়ি থেকে ঘুরে আসবো। এই বৃষ্টি মাথায় করে কালই তো মাঝরাত্রির পর্যন্ত সেখানে ছিলি, আজ সকালে আবার যেতে হবে কেন? আমি চুপ করে রইলুম। কাল অত রাত করে ফেরার পর আজ সকালেই আবার ছুটে যাওয়ার কি যুক্তি আমি দেখাবো? আমি এখন হেড অব দ্য ফ্যামিলি, যখন যেখানে খুশি যেতে পারি। এর আগে মায়ের কাছে কোনো যুক্তি দেখাবার প্রয়োজন হয়নি, কিন্তু এখন রত্নাদিদের বাড়ির কথা একবার বলে ফেলে একটা দারুণ লজ্জায় আমায় ছেয়ে ফেলল। কেন সেখানে যেতে চাই তা মাকে বলা যাবে না। চুপ করে বসে রইলুম বারান্দায়, কিন্তু বৃষ্টির রূপ দেখার মন আমার নেই। এই বৃষ্টি আমার অসহ্য লাগছে। আগে কোনোদিনও আমার বৃষ্টির ওপর এত রাগ হয়নি। অজিতদাদের ট্রেন ধরতে হবে। তারা নিশ্চয়ই বৃষ্টির জন্য অপেক্ষা করেনি। এতক্ষণে বাড়ি ফাঁকা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রত্নাদি রয়েছেন রান্নাঘরে, পিগলু বারান্দায় খেলছে, আর এলা একটা সামনে বই নিয়ে বসে আছে। নিশ্চয়ই সে বারবার চোখ তুলে দেখছে গেটের দিকে। সামান্য বৃষ্টির জন্য আমি তার কাছে যাইনি। নিশ্চয়ই সে আমাকে কাপুরুষ ভাবছে।
একবার ইচ্ছে হচ্ছিল মাকে কিছু না বলে ছুটে চলে যায়, কিন্তু বৃষ্টি আর হাওয়ার বেগ দুটোই বেড়েছে। এর মধ্যে বিনা কাজে বেরোনো খুবই অস্বাভাবিক। আমি তো সেরকম গোয়ার বা অবাধ্য ধরনের ছেলে ছিলাম না। সেই বৃষ্টি থামলেও প্রায় 11:45। মা তখনই আমাকে খেতে ডাকলেন। এ সময় কারোর বাড়িতে যাওয়া ঠিক নয়। 12টা থেকে 3টে এই সময় অযাচিত ভাবে কেউ কারোর বাড়ি যায়, সেটা তো ঠিক নয়। এরকম একটা অলিখিত নিয়ম আছে। ও বাড়িতে গেলে রত্নাদি হয়তো আমাকে প্রথম দেখবেন, একটু অবাক হয়ে তাকাবেন, কিংবা দুপুরবেলা ও বাড়ির দরজা বন্ধ থাকবে। আমি দরজা ধাক্কা দিলে ঘুম থেকে উঠে এসে রত্নাদি জিজ্ঞেস করবেন, কি ব্যাপার রে? 2:30টার সময় আবার বৃষ্টি ফিরে এলো। এবারে বেশ হালকা ঝিরঝিরে। কে বলবে গতকাল দুপুরে এ অঞ্চলে কি প্রচন্ড গরম ছিল। এখন বেশ ঠান্ডা, শিরশিরে ভাব। জানালার পাশে এসে আমাদের কেয়ারটেকার লটপট সিং জানালো, এরকম সারাদিন ধরে বৃষ্টি এ অঞ্চলে সাধারণত হয় না, এ যেন বঙ্গাল বারিশের মতন। আমি তখন প্রতিজ্ঞা করে ফেলেছি, বৃষ্টি থামুক বা না থামুক, ঝড় বজ্রপাত যা কিছু শুরু হোক, 3টে বাজলেই আমি বেরিয়ে পড়ব। মা, আমি যাচ্ছি বলে উত্তরের অপেক্ষা না করেই আমি চলে এলুম গেটের বাইরে। বৃষ্টি থামেনি, জোরও হয়নি। সাইকেলটা নেওয়ার কথাও মনে পড়েনি। আমাদের বাড়ির রাস্তাটুকু ছাড়াবার পরেই আমি দৌড় শুরু করে দিলুম। অন্ধকারে গেটের সামনে দাঁড়িয়ে এলা আমাকে বলেছিল, তোমার সঙ্গে কথা আছে। এখনো নিশ্চয়ই সে আমার অপেক্ষায় গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। রত্নাদিদের বাড়ির কাছে এসে দেখলুম গেটটা হাট করে খোলা, ভেতরের দরজাটাও খোলা। আমার তো বুকটা ধক করে উঠল। কি যেন একটা কিছু ঘটেছে। তারপর লক্ষ্য করলুম বাগানের মধ্যে একটা ট্রাক দাঁড় করানো। আমি গেটের কাছে এসে পৌঁছতেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো অজিতদা। এ কি, অজিতদারা যায়নি সকালে ট্রেনে? কেন? অজিতদা আমাকে দেখে বলল, তুমি এসে পড়েছ? তোমাদের বাড়িতে লোক পাঠাতে যাচ্ছিলুম। একটু থেমে মাটির দিকে চোখ করে নিচু গলায় বললে, 10:30টার সময় শৈলেন্দা মারা গেছেন। আমি 19 বছরের জীবনের সবচেয়ে বড় শোক অনুভব করেছিলাম সেই মুহূর্তে। শৈলেন্দার জন্য নয়, এটা মৃত্যুর বাড়ি, এখানে অন্য কোনো কথা হবে না। এলা আমাকে তার সেই কথাটা বলতে পারবে না। 10:30টার পর অনেকটা সময় কেটে গেছে। কান্নাকাটির পালাও চুকে গেছে। এখন সবাই নানা রকম ব্যস্ততা করতে ব্যস্ত। রত্নাদিকে অন্যদিনের মতনই শক্ত দেখলুম। তিনি জিনিসপত্র বাঁধাছাদা করছেন। সন্ধ্যের আগেই ওরা ট্রাকে করে সবাই মিলে রওনা হবেন কলকাতার দিকে। কি একটা ইন্স্যুরেন্সের ব্যাপারে শৈলেন্দার দেহ কলকাতায় নিয়ে গিয়ে পোড়ালেই সুবিধা হবে। আমি এক ফাঁকে বেরিয়ে গিয়ে মাকে নিয়ে এলুম এ বাড়িতে। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলুম বাগানে। আমার আর কিছুই করার নেই। এলার সঙ্গে কয়েকবার চোখাচোখি হয়েছে, তার দৃষ্টির ভাষা আমি বুঝতে পারিনি। তাতে কি ভৎসনা ছিল? কিংবা এলা কাল রাতের কথা কি ভুলে গেছে? আমাকে সে আর কিছু বলতে চায় না? ওদের ট্রাক গালুডি ছেড়ে চলে যাবার পর প্রথম জল এলো আমার চোখে। জামার হাতায় যতবার চোখ মুছি, তবুও কান্না থামে না। তারপর আর কোনো দিন এলাকে দেখিনি। রত্নাদি কোথায় থাকেন তাও জানি না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজনীয়তা ওরা বোধ করেননি। সেটাই তো স্বাভাবিক। আমার জীবনে সেই প্রথম একটি নারী আমাকে বলতে চেয়েছিল, আমাকে সে নিরালায় কিছু জানাতে চাই। কি বলতে চেয়েছিল এলা? আমি কিছুতেই তা অনুমান করতে পারি না আজও। হয়তো খুবই সাধারণ কোনো কথা, বোধহয় কোনো বই চাইতো। কিন্তু অজিতদাকে দেখে থেমে গিয়েছিল কেন? সেই কথাটা শোনা হয়নি। এলাকে আর কখনো দেখিনি। তাই আজও আমার জীবনে একটা শূন্যতা বোধ রয়ে গেছে। বৃষ্টির দিনে মনে পড়ে, শূন্যতা বোধটা যেন আরো বেড়ে যায়। জানা হয়নি।
একজন নারীকে। সে কিছু বলতে চেয়েছিল, আমার শোনা হয়নি। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম নারী গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।